আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি রয়েছি প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম, বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লা। আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কণিক অধ্যায়ের অধিবৃত্তির কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের পরে আমাদের কণিক অধ্যায়টি শেষ হবে, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে। গত ক্লাসে আমি অধিবৃত্তির বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন চিত্র অঙ্কন করে আমি সূত্র আলোচনা করেছি। আজকে এর প্রয়োগ আমরা দেখাবো। আজকে শিক্ষণফল আমরা এখানে 5 প্রকারের প্রবলেম দেখিয়েছি। 1 নম্বর হচ্ছে টাইপ 1, অধিবৃত্তের সমীকরণ হতে এর বিভিন্ন বৈশিষ্ট্য নির্ণয় করতে পারবে। অর্থাৎ একটা অধিবৃত্তের সমীকরণ দেয়া থাকবে, সেখান থেকে তোমার অধিবৃত্তের কেন্দ্র, শীর্ষ, উপকেন্দ্র, দিকাক্ষ, নিয়ামক এইসব কিছু তোমাকে বের করতে হবে বা বের করতে পারবে। টাইপ 2 হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক, উৎকেন্দ্রিকতা এবং নিয়ামক রেখার সমীকরণ দেয়া থাকলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে। হ্যাঁ, টাইপ 1-এ ছিল সমীকরণ দেওয়া ছিল, আমরা অধিবৃত্তের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা বের করেছি, আলোচনা করতে পারবো। আর টাইপ 2-তে হচ্ছে যে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে, উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে এবং নিয়ামক রেখা দেওয়া থাকবে, বের করতে হবে অধিবৃত্তের সমীকরণ। টাইপ 3-তে হচ্ছে উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক অথবা উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই দুটোর যে কোনো একটা দেওয়া থাকবে, উৎকেন্দ্রিকতা দেওয়া থাকবে, সেক্ষেত্রে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে তোমরা। টাইপ 4-এ আছে শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, অর্থাৎ একটা অধিবৃত্তের শীর্ষবিন্দু দুটোর স্থানাঙ্ক এবং তার অসীম তটের সমীকরণ দেওয়া থাকলে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে। টাইপ 5, প্রদত্ত অধিবৃত্তের উপরস্থ একটি বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করতে পারবে। অর্থাৎ একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে বা একটা অধিবৃত্তের উপর একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, সেটার পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা সরাসরি সমস্যায় চলে যাচ্ছি। প্রশ্ন 1, 9x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার মাইনাস 18x মাইনাস 64y মাইনাস 199 ইকুয়াল টু 0 সমীকরণ দ্বারা সূচিত কণিকের প্রকৃতি নির্ণয় করে এর কেন্দ্র, শীর্ষ বিন্দু ও উপকেন্দ্রের স্থানাঙ্ক, অক্ষদ্বয় ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং অক্ষরেখা, নিয়ামক, উপকেন্দ্রিক লম্ব ও অসীম তটের সমীকরণ নির্ণয় করো। এখানে অনেকগুলো তথ্য আমি চেয়েছি। এতগুলো তথ্য হয়তো তোমাদের পরীক্ষায় আসবে না, কিছু কিছু আসবে। কোনটা আসবে সেটা বলা মুশকিল, সেই জন্য আমি একটি প্রশ্ন দিয়ে সবগুলো তথ্য বের করার চেষ্টা করেছি। আমি এখানে অনেকগুলো জিনিস দিয়েছি, বের করতে বলেছি তোমাদের। এতগুলো তোমাদের কাছে ফাইনাল পরীক্ষায় চাইবে না, কিছু কিছু চাইবে। তো যেটাই চাক আমি একটা অঙ্কের মাধ্যমে তোমাদের সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া, একটা কণিকের সমীকরণ দেওয়া আছে, এর প্রকৃতি নির্ণয় করতে হবে। এটা কি অধিবৃত্ত না উপবৃত্ত না পরাবৃত্ত, সেটা নির্ণয় করতে হবে। তো সেটা নির্ণয় করার জন্য অনার্স ক্লাসে আমাদের একটা ফর্মুলা আছে, বা অনার্সে যেগুলো আলোচনা করে অনার্সে একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে আমরা বের করে বলতে পারি যে এটা কি ধরনের কণিক, এটা কি পরাবৃত্ত না উপবৃত্ত নাকি অধিবৃত্ত। তো সেই সূত্র যেহেতু আমাদের এখানে সিলেবাসের নেই, সিলেবাসের বহির্ভূত, সেই জন্য আমরা সেই সূত্রে না গিয়ে আমরা আমাদের পরিচিত সূত্রে যদি এটাকে বানাতে পারি, তখনই আমি বলবো এটা পরাবৃত্তের অথবা অধিবৃত্তের অথবা উপবৃত্তের, আমি সেই দিকে যাচ্ছি। তো দেখো এখানে আমরা সমীকরণ লিখলাম 9x স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার মাইনাস 64y মাইনাস 199 ইকুয়াল টু 0। এখানে দেখো এই সমীকরণটাতে যে সমীকরণটা এখানে দেওয়া আছে সেটা নাম দিয়েছি আমি 1 নম্বর। এখানে 9x স্কোয়ারের সাথে আর 18x এই দুটো আমি একসাথে করেছি, করে 9 কমন নিয়েছি, তাহলে x স্কোয়ার মাইনাস 2x। আর 16y স্কোয়ারের সাথে 64y এই দুটো একসাথে করে আমি 16 কমন নিয়েছি। অর্থাৎ আমি y এর সাথে y রেখেছি, x এর সাথে x রেখেছি, আর বাকি যে ধ্রুবক পদ 199 সেটা আমি ডান পাশে নিয়ে আসছি। এখন এক্স স্কোয়ার মাইনাস 2x আছে, 9 এর সাথে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x। এখানে যদি একটা 1 দেওয়া যায় তাহলে আমার এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তখন এটা হয়ে যাবে x মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে আমি একটা 1 আনলাম। এই 1 আনা মানে হচ্ছে 1কে 9 দিয়ে গুণ করলে আসলে এখানে আমি প্লাস 9 বেশি লিখেছি। আর ওয়াই স্কোয়ার প্লাস 4y আছে, আমি যদি এখানে একটা 4 দিই তাহলে হবে ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। তো ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার হলে তাহলে আমি এখানে 4 ষোলো 64 মাইনাস দিয়ে লিখেছি। দেখো এখানে 4 ষোলো 64 মাইনাস আকারে আছে আর প্লাস 9 প্লাস আকারে আছে।
তাহলে এই যে +9 বামে বেশি লিখলাম সেটা +9 ডানও বেশি লিখে ব্যালেন্স করে দিলাম। আর বামে যে -64 আছে ডানেও -64 দিয়ে আমি উভয় পক্ষ ব্যালেন্স করে ফেললাম। এখন আমি লিখলাম 9 × x-1 হোল স্কোয়ার আর 16 × y+2 হোল স্কোয়ার ইকুয়াল টু 144। এবার উভয় পক্ষকে আমি 144 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পরে আমার সমীকরণটার চেহারাটা দাঁড়ালো x মাইনাস, এই যে দেখো আমি যেটা গোল দাগ দিচ্ছি, যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এরকম x-1 হোল স্কোয়ার বাই 16 মাইনাস y+2 হোল স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। আমি লিখেছি যা একটি অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে যা আর অক্ষ x অক্ষের সমান্তরাল। আমি গত ক্লাসে একটা সূত্র আলোচনা করেছি তোমাদের, সেই সূত্রের মধ্যে ছিল যে যদি কোনো অধিবৃত্তের আর অক্ষ যদি x অক্ষের সমান্তরাল হয়, আর অক্ষ যদি x অক্ষের সমান্তরাল হয়, তাহলে অধিবৃত্তের সমীকরণ ছিল x মাইনাস এ হোল স্কোয়ার, সরি x মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই যে একটা সমীকরণ আমি গত ক্লাসে আলোচনা করেছি, সেটা ছিল এমন একটি অধিবৃত্তের সমীকরণ, এমন একটি অধিবৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে আলফা বিটা, যার আর অক্ষ x অক্ষের সমান্তরাল কেন্দ্র আলফা বিটা, আর তার সমীকরণ হচ্ছে x মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো আমার এখানে যে সূত্রটি আসছে, যে চেহারাটা আসছে, এই যে x মাইনাস 1 হোল স্কোয়ার বাই 16 মানে 4 স্কোয়ার, আর y+2 হোল স্কোয়ার মাইনাস দিয়ে y+2 হোল স্কোয়ার, y+2কে আমি লিখতে পারি y মাইনাস -2 হোল স্কোয়ার বাই 9 মানে 3 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমার এই সূত্রের সাথে এটা মিলে গেছে, এই সূত্রের সাথে এটা মিলে গেছে, সেই জন্য আমি বললাম এটা একটা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে যার আর অক্ষ হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে আমার সমীকরণটা প্রকৃতি আমি বের করলাম এই সূত্র থেকে, যে সূত্রটা আমি গত ক্লাসে আলোচনা করেছি, যে যদি কোনো অধিবৃত্তের কেন্দ্র আলফা বিটা হয় এবং আর অক্ষ যদি x অক্ষের সমান্তরাল হয়, তাহলে তার সমীকরণ x মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আমাদের এই চেহারাটাও সেটাই আসছে, সেই জন্য এটা একটা অধিবৃত্ত, আর অক্ষ হচ্ছে x অক্ষের সমান্তরাল। তো ধরি এখন আমি ছোট হাতের x-1 হোল স্কোয়ার এখানে আছে, তাহলে আমি বড় হাতের x ইকুয়াল টু ধরলাম x-1 আর বড় হাতের y ইকুয়াল টু ধরলাম y+2। তাহলে আমার এই 2 নং সমীকরণের চেহারাটা দাঁড়ালো বড় হাতের x স্কোয়ার বাই 16 মাইনাস বড় হাতের y স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। তো এটাকে যদি আমি এখন এই সূত্রের সাথে তুলনা করি, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি 16 আর b স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি আমি 9। তাহলে তখন এর মান আসবে 4, বি এর মান আসবে 3। সুতরাং a ইকুয়াল টু 4 এবং b ইকুয়াল টু 3। তাহলে a হচ্ছে 4, b হচ্ছে 3। অবশ্যই a বড়, b ছোট। আর যাই হোক, তো যখন আর অক্ষ x অক্ষের সমান্তরাল হয় তখন উৎকেন্দ্রিকতা হচ্ছে e ইকুয়াল টু √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মানে 9, এ স্কোয়ার মানে 16, তাহলে 5/4। আমার উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম 5/4। আমাদের এখানে উৎকেন্দ্রিকতা বের করতে বলেছে নিশ্চয়ই, আর যদি বের করতে নাও বলে থাকে কিন্তু উৎকেন্দ্রিকতা আমাকে বের করতে হবে, কারণ আমার যেসব তথ্য চেয়েছে তাতে উৎকেন্দ্রিকতা লাগবে। সুতরাং আমরা এখানে দেখলাম অধিবৃত্তটার অক্ষরেখা x অক্ষের আর অক্ষ x অক্ষের সমান্তরাল, উৎকেন্দ্রে a এর মান হচ্ছে 4, b এর মান হচ্ছে 3 আর e এর মান আমরা পেলাম 5/4। তাহলে আমরা এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বড় হাতের x মানে হচ্ছে ছোট হাতের x-1, বড় হাতের y মানে হচ্ছে y+2। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো কেন্দ্রের ভুজ, ভুজ হচ্ছে x ইকুয়াল টু 0, কোটি হচ্ছে y ইকুয়াল টু বড় হাতের x, এখানে বড় হাতের x ইকুয়াল টু 0 আর বড় হাতের y ইকুয়াল টু 0। তোমরা জানো কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। তো বড় হাতের x মানে কি x-1, তাহলে x-1 ইকুয়াল টু 0 আর কোটি বড় হাতের y, কোটি বড় হাতের y মানে হচ্ছে y+2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x-1 1 y-1 -2, x-1 1 y-1 -2। সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1, -2। এই কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম 1, -2। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে +-a, 0। এটা সূত্র তোমাদেরকে পড়ানো হয়েছে, +-a, 0। তার মানে ভুজ হচ্ছে +-a, কোটি হচ্ছে 0। তাহলে ভুজ মানে বড় হাতের x, তাহলে বড় হাতের x ইকুয়াল টু +-a, আর কোটি মানে বড় হাতের y, সেটা ইকুয়াল টু 0। এখন বড় হাতের x মানে x-1 আর বড় হাতের y মানে হচ্ছে y+2। তাহলে আমরা এখানে x এর একবার +4 নিব, একবার -4 নিব, নিলে আমরা x এর দুটো মান পেয়েছি। একটা হচ্ছে x ইকুয়াল টু 5
আরটা হচ্ছে এক্স ইকুয়াল টু -3 আর ওয়াই ইকুয়াল টু -2। তাহলে আমার এক্স এর মান 5 এর জন্য ওয়াই এর মান -2 নিতে হবে। এ নিলাম এক্স এর মান 5 এর জন্য ওয়াই এর মান -2। আরেকটা হচ্ছে এক্স এর মান -3 এর জন্য, এক্স এর মান -3 এর জন্য ওয়াই এর মান নিতে হবে -2। তাহলে -3 -2। তাহলে অধিবৃত্তের যে দুটো শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দু দুটো আমরা স্থানাঙ্ক পেয়ে গেলাম, 5, -2, আর হচ্ছে 3, -2। তাহলে গেল আমাদের শীর্ষবিন্দুর বুঝ। উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে +-ae, 0, +-ae, 0। তাহলে উপকেন্দ্রের ভুজ হচ্ছে +-ae, কোটি হচ্ছে 0। তাহলে ভুজ মানে বড় হাতের এক্স, বড় হাতের এক্স ইকুয়াল টু +-ae, কোটি হচ্ছে বড় হাতের ওয়াই ইকুয়াল টু 0। তাহলে বড় হাতের এক্স মানে হচ্ছে x-1 +-ae, a মানে 4, e মানে 5/4, আর বড় হাতের ওয়াই মানে y+2। তাহলে এখানে 4 4 কাটা গেল, +-5। তাহলে এক্স এর মান দুটো পাবো। এক্স এর মান একটা পাইছি আমি 6, আরটা হচ্ছে -4, আর ওয়াই এর মান হচ্ছে -2। তাহলে এক্স এর মান 6 এর জন্য নিতে হবে ওয়াই এর মান -2। এই নিলাম একটা, এক্স এর মান 6 এর জন্য ওয়াই এর মান -2। আবার এক্স এর মান -4 এর জন্য নিতে হবে ওয়াই এর মান -2। এক্স এর মান -4 এর জন্য ওয়াই এর মান -2। তাহলে আমরা উপকেন্দ্রে যেটা দুটা, সেই দুটা স্থানাঙ্ক পেয়ে গেলাম। উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কত, 6, -2, আরটা হচ্ছে -4, -2। এবার আসো আর অক্ষের দৈর্ঘ্য। আর অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, এর মান হচ্ছে 4, তাহলে সেখানে 2a মানে 8। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b, b হচ্ছে 3, তাহলে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 6। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে সূত্র 2b²/a, 2 জায়গায় 2 থাকলো, b² মানে 9, a মানে 4, তাহলে শেষ পর্যন্ত পেলাম 9/2। উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য হচ্ছে 9/2। এরপরে স্লাইডে যাচ্ছি আমরা। আর অক্ষের সমীকরণ, রাইট। আর অক্ষের সমীকরণ হচ্ছে বড় হাতের ওয়াই ইকুয়াল টু 0, সূত্র মোতাবেক বড় হাতের ওয়াই ইকুয়াল টু 0। তোমরা জানো আর অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই মানে এখানে বড় হাতের ওয়াই, তাহলে বড় হাতের ওয়াই জায়গায় আসবে y+2, তাহলে আমরা আর অক্ষের সমীকরণ পেয়ে গেলাম। অনুবন্ধী অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0, বড় হাতের x ইকুয়াল টু 0, তার মানে x-1 ইকুয়াল টু 0। নিয়ামক রেখার সমীকরণ x ইকুয়াল টু +-a/e, সরাসরি সূত্র। আমার সূত্রের মধ্যে ছোট হাতের x ছিল, যেহেতু এখানে ছোট হাতের x এর জায়গায় বড় হাতের x আসছে, সুতরাং নিয়ামক রেখার সমীকরণ x ইকুয়াল টু +-a/e। তো বড় হাতের x মানে হচ্ছে ছোট হাতের x-1, আর +-a হচ্ছে 4, e হচ্ছে 5/4। তাহলে আমার শেষ পর্যন্ত সরল করলে আমার এখানে কি আসে, 5x 5x। আচ্ছা, তাহলে আমি দুটো সমীকরণ এখানে পাবো, একবার প্লাস নিলে একবার মাইনাস নিলে। আমি সংক্ষিপ্ত আকারে করেছি, আমি আর লাইন বাড়াই দিই, অর্থাৎ একবার প্লাস নিয়েছি একবার মাইনাস নিয়েছি। তাতে পাইলাম 5x - 21 ইকুয়াল টু 0 একটা, আরেকটা পেলাম 5x - 11 ইকুয়াল টু 0। তাহলে নিয়ামক রেখার সমীকরণ দুটো আমরা পেয়ে গেলাম। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এটা হচ্ছে x ইকুয়াল টু +-a, সরাসরি সূত্র। তাহলে x মানে x-1 +-a/e, a হচ্ছে 4, e হচ্ছে 5/4, 4 4 কাটা গেল। তাহলে এখানে x এর মান দুটো আসবে, x ইকুয়াল টু একবার প্লাস নিব একবার মাইনাস নেব, তো x এর মান 6, x এর মান হচ্ছে -4। আর অসীম তত্ত্বের সমীকরণ y ইকুয়াল টু +-b/a ইনটু x, এটা তো সরাসরি সূত্র আমি লিখেছি। অসীম তত্ত্বের সমীকরণ y ইকুয়াল টু +-b/a ইনটু x, y মানে y+2 +-b/a, b হচ্ছে 3, a হচ্ছে 4, x এখানে একবার প্লাস নিব একবার মাইনাস নিব, তাহলে দুটো সমীকরণ পাবো। একটা হচ্ছে 3x - 4y - 8 ইকুয়াল টু 0, আরটা হচ্ছে 3x + 4y + 8 ইকুয়াল টু 0। এই হলো আমাদের দুটো সমীকরণ। তাহলে দেখো আমার যে আমি অসীম তত্ত্বের সমীকরণ বের করলাম, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করলাম, নিয়ামক রেখার সমীকরণ বের, অনুবন্ধী অক্ষের সমীকরণ বের করলাম, আর অক্ষের সমীকরণ বের করলাম। তারপরে যে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, আর অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, তারপরে উপকেন্দ্রের স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, আমরা কেন্দ্রের স্থানাঙ্ক সবই বের করেছি। আচ্ছা, এখন যদি এই অঙ্কটা, এই প্রশ্নটা চিত্র যদি আমাদের আঁকতে হয়, একটু খেয়াল করে দেখো, কেন্দ্র হচ্ছে 1 - 2, কেন্দ্র হচ্ছে 1 - 2। তা আমি যদি এখানে একটু আঁকার চেষ্টা করি, কেন্দ্র হচ্ছে x এর মান যদি 1 নিই, y মান হচ্ছে -2, ধরো এখানে এই হচ্ছে কেন্দ্র 1 - 2, কেন্দ্র 1 - 2, আর কেন্দ্র হচ্ছে 1 - 2, শীর্ষবিন্দু হচ্ছে কত,
5 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 2, 5 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 2, তাহলে 5 মাইনাস 2, তাহলে 1 2 3 4 5, 5 মাইনাস 2, আরেকটা হচ্ছে কত, আরেকটা হচ্ছে মাইনাস 3 মাইনাস 2, মাইনাস 3 মাইনাস 2, এই যে 1 2 3, এই মাইনাস 3 মাইনাস 2, তার মানে এইখানে একটা শীর্ষ আছে, এখানে একটা শীর্ষ আছে, আর এখানে হচ্ছে কেন্দ্র। তাহলে জিনিসটা কিরকম হবে আমি একটু দেখাই তোমাদের। এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, এই তার মানে এই এই হচ্ছে এই দিকের অংশ, এই হচ্ছে এদিকের অংশ, এটা হচ্ছে কেন্দ্র, আর এইদিকে তার আর অক্ষ যে বাড়তেছে। মনে রাখবে আমার এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। কেন্দ্র হচ্ছে 1 মাইনাস 2, কেন্দ্র হচ্ছে 1 মাইনাস 2, আর শীর্ষবিন্দু 1 2 3 4 5 মাইনাস 2, এটা হচ্ছে 5 মাইনাস 2, একটা শীর্ষ। আর একটা শীর্ষ ছিল মাইনাস 3 মাইনাস 2, এটা ছিল মাইনাস 3 মাইনাস 2। তাহলে একটু দেখো এই অধিবৃত্তের, এই যে আমি অধিবৃত্তটা আঁকলাম, এই যে অধিবৃত্তটা আঁকলাম, এই অধিবৃত্তের আর অক্ষটা মূলত এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1 মাইনাস 2, আর দুটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, একটা 5 মাইনাস 2, একটা হচ্ছে মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 2, এই হচ্ছে একটা শীর্ষ। আর বাকিগুলো আমি আঁকলাম না, বাকিগুলো তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে তার চিত্র, যদি আঁকতে বলে তাহলে এরকম একটা আনুমানিক চিত্র হবে। আমি হাতে অঙ্কন করে তোমাদেরকে দেখিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এখন পর্যায়ক্রমে উপকেন্দ্রের স্থানাঙ্ক, দ্বিকাক্ষ, নিয়ামক সব কিছু আমি এখন এখানে ড্র করতে পারবো, স্কেচ করতে পারবো। তো এগুলো আমার দরকার নেই, আমি জাস্ট বোঝার জন্য তোমাকে চিত্রটা অঙ্কন করে দেখালাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন 2, 4y স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার ইকুয়াল টু 20 অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক ও নিয়ামক রেখা দ্বারা সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, একটা জিনিস দেখো, ওয়াই এক্স স্কোয়ারের আগে মাইনাস, এতক্ষণ যেটা ছিল ওয়াই স্কোয়ার আগে মাইনাস, এটা হচ্ছে এক্স স্কোয়ার আগে মাইনাস। তা আমরা যে কাজটা করেছি, 4y স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার ইকুয়াল টু 20, উভয় পক্ষকে 20 দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা এই সমীকরণটা পাইলাম, এই যে এটা পাইলাম। তাহলে এই ওই যে ওয়াই স্কোয়ার বাই 5, এটার চেহারাটা দাঁড়াইলো মূলত এটার সাথে মিলে, দেখো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। এই যে অধিবৃত্তটা আমি আঁকলাম, মানে লিখলাম, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1, এটার সাথে এই সমীকরণটা মিলে। তাহলে তোমাদেরকে আমি এইটার সূত্র শিখেছি গত ক্লাসে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে যে সূত্রগুলো ছিল, আর এটার ক্ষেত্রে ঠিক তার সূত্রগুলো পরিবর্তন হয়ে এক্স এর জায়গায় ওয়াই গেছে, ওয়াই এর জায়গায় এক্স গেছে, আর এ এর জায়গায় বি গেছে, বি এর জায়গায় এ গেছে। এইটুকুই ছিল পার্থক্য, গত ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছে। তা আমরা সেই নিয়মের একটা অঙ্ক এখানে দেখাচ্ছি। এখানে বের করতে হবে উৎকেন্দ্রিকতা, আর বের করতে হবে উপকেন্দ্রদ্বয় স্থানাঙ্ক, আর হচ্ছে নিয়ামক রেখাদ্বয় সমীকরণ। এক নং সমীকরণকে অধিবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই বি স্কোয়ার ইকুয়াল টু 5, এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে বি ইকুয়াল টু রুট 5, এ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার যখন হবে, তখন কিন্তু আর অক্ষ হয়ে যায় ওয়াই অক্ষ। যখন ওয়াই স্কোয়ার আগে মাইনাস, তখন থাকে আর অক্ষ এক্স অক্ষ। যখন এক্স স্কোয়ার আগে মাইনাস, তখন আর অক্ষ হয় ওয়াই অক্ষ। তো সেটাই লিখছি। এই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু 1 প্লাস রুট ওভার এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আগের বারে ছিল বি স্কোয়ার বাই স্কোয়ার, এখন হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তো এখানে মান বসাই দিয়ে আমি উৎকেন্দ্রিকতা পেয়ে গেলাম 3 বাই রুট 5। এটাকে ইচ্ছা করলে তুমি এভাবেও লিখতে পারো, 3 রুট 5 বাই 5, অর্থাৎ হর ও লবকে রুট 5 দ্বারা গুণ, হর ও লবকে রুট 5 দ্বারা গুণ করলে 3 রুট 5, নিচে হবে 5, এভাবেও লিখতে পারো, অসুবিধা নেই। উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক, হ্যাঁ, তো আগের সূত্রের মধ্যে উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল এ প্লাস মাইনাস এই কমা 0, যেহেতু এখানে সূত্রটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে হবে 0 কমা প্লাস মাইনাস বি। তার মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 কমা প্লাস মাইনাস বি। তাহলে 0 জায়গায় 0 থাকলো, প্লাস মাইনাস বি, বি মানে হচ্ছে রুট 5, আর ই মানে হচ্ছে 3 বাই রুট 5, রুট 5 কাটা গেল, তাহলে প্লাস মাইনাস 3। তাহলে উপকেন্দ্র স্থানাঙ্ক পেয়ে গেলাম
0, প্লাস মাইনাস 3। আর বের করতে হবে নিয়ামক রেখার সমীকরণ। দেখো এটা এটা মিসিং হয়ে গেছে, এটা আমার এখানে আসে নাই। নিয়ামক রেখা ধরে এটা আমি দেখতে পাচ্ছি, এটা এখানে টাইপ করা হয়নি। ওকে, তাহলে আমি একটা কাজ করে দিই, তোমাদেরকে বলে দিচ্ছি নিয়ামক রেখার সমীকরণ এখানে কি হবে। নিয়ামক রেখার সময় y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই, অর্থাৎ নিয়ামকের ক্ষেত্রে হবে y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই, এই সূত্রটা প্রয়োগ করে নিয়ামকের সমীকরণটা, এটাই নিয়ামকের সমীকরণ বের করার জন্য লাগবে। এটা তোমরা করে নেবা, আমি এখানে দেখা নেই। অর্থাৎ যখন ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, তখন নিয়ামকের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। এখন এই সূত্রের মধ্যে তোমরা বসাই দাও, বসাই দিলে নিয়ামক রেখার সমীকরণটা পেয়ে যাবে। তাহলে গেল আমাদের এটা। পরবর্তী প্রশ্ন যাচ্ছি আমরা। 3 নম্বর প্রশ্ন, একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা ভুল হয়েছে, নির্ণয় করো। একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 1 - 8, উৎকেন্দ্রিকতা √5, নিয়ামকের সমীকরণ 3x - 4y = 10। কী কী দেওয়া আছে? উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র দুটোর মধ্যে একটা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতাও দেওয়া আছে, আর নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। দুটো নিয়ামকের মধ্যে একটা সমীকরণ দেওয়া আছে। তো সমাধান দেখো, দেওয়া আছে উপকেন্দ্র 1 - 8, উৎকেন্দ্রিকতা √5 এবং নিয়ামকের সমীকরণ 3x - 4y = 10। 1 নম্বর সমীকরণ। ধরি pxy অধিবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু। যদি pxy হতে নিয়ামক 1 নঙ্গের লম্ব দূরত্ব pm, যদি pxy তে নিয়ামক 1 নঙ্গের লম্ব দূরত্ব pm হয়, তাহলে অধিবৃত্তের সংজ্ঞা অনুসারে SP/PM = E। S হচ্ছে উপকেন্দ্র, S হচ্ছে উপকেন্দ্র, আর উপকেন্দ্রের স্থানাঙ্ক বলা আছে কত? এই এস এর স্থানাঙ্ক বলা আছে, এস এর স্থানাঙ্ক বলা আছে 1, -8। তাহলে অর্থাৎ বিষয়টা একটু এরকম, আমি একটু রাফ দেখাই তোমাদেরকে। এই যদি অধিবৃত্তটা থাকে, এখানে যদি এখানে উপকেন্দ্র একটা আছে, আর এটা হচ্ছে পি বিন্দু, আর এখানে দ্বিকাক্ষ আছে নিয়ামক, এটা হচ্ছে এম, এটা জেড, তোমরা জানো। অর্থাৎ এই SP/PM = হচ্ছে ই। অর্থাৎ সেই জন্য লিখেছি ধরি pxy অধিবৃত্তের উপরস্থ যে কোনো একটি বিন্দু। যদি pxy তে নিয়ামক 1 নং লম্ব দূরত্ব pm, এই লম্ব দূরত্বটা হচ্ছে pm, তাহলে অধিবৃত্তের সংজ্ঞা বলছে SP/PM = E। SP = E × PM, SP² = E² × PM²। এখন SP² মানে S থেকে P বিন্দুর দূরত্বের বর্গ। S এর স্থানাঙ্ক বলা আছে 1 - 8, আর P এর স্থানাঙ্ক বলা আছে x, y। তাহলে SP বের করতে SP² যখন করবে তখন আর √ থাকবে না, তাহলে হবে x - 1, x থেকে 1 বাদ দিলে x - 1 হোল স্কয়ার প্লাস y - 8, তার মানে y + 8 হোল স্কয়ার। আমি দূরত্বের সূত্র যেটা প্রয়োগ করেছি ইকুয়াল টু E², E যদি √5 হয় তাহলে E² মানে 5, ইকুয়াল টু PM²। P হচ্ছে xy, আর P থেকে যেকাকের লম্ব দূরত্ব PM। একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করার নিয়মটা কি? যেমন এই রেখার দূরত্ব বের করব pxy থেকে, তাহলে এই রেখার উপরে P বিন্দু স্থানাঙ্ক বসাবো। তো P বিন্দু স্থানাঙ্ক তো xy, তাহলে x এর জায়গায় x, y এর জায়গায় y, তাহলে 3x - 4y - 10। আর তার নিচে হয় x এর সহগের বর্গ মানে 3 × 3 = 9, আর হচ্ছে y এর সহগের বর্গ -4 এর বর্গ মানে 16। এদের মধ্যে √ ছিল, যেহেতু PM² হয়ে গেছে সুতরাং √ আর নাই, আর উপরে স্কোয়ার হলো। এরপরে আমি এই সূত্র 3টা অর্থাৎ x - 1 হোল স্কোয়ার ভাঙাইলাম। এখানে 9 আর 16 যোগ করলে 25, এই যে 9 আর 16 যোগ করলে 25, 25 এর 5 কাটা গেলে 5। এবার 5 দিয়ে আমি বাম পক্ষে গুণ করে দিলাম, আর x² - 2x + 1। আমি একটা জিনিস বাদ পড়েছে, আমি একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। এখানে একটা জিনিস বাদ পড়েছে, দেখো এখানে x² - 2x + 1, এখানে প্লাস, এই যে এখানে একটা ভুল হয়েছে, এই যে এটা হবে
সরি, এটা হবে ওয়াই স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আর ওয়াই প্লাস 8 হোল স্কোয়ার বাঙালি ওয়াই স্কোয়ার প্লাস 16y প্লাস 64। এবার আমি 5 দিয়ে সবটাকে গুণ করে দিলাম। আর ডানে আমার এটা এ 3x মাইনাস 4y মাইনাস 10, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab, তাহলে মাইনাস হয়ে যাবে, এ হচ্ছে প্লাস আর বি হচ্ছে মাইনাস, এ মাইনাস হবে 2bc, বি হচ্ছে মাইনাস 4y, সি হচ্ছে মাইনাস 10। তাহলে 2ab করতে গেলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 4 12, 12 দুগুণে 24x হয়েছিল। আর 2bc করতে গেলে 4 2 40, 40 দুগুণে 80y মাইনাস হচ্ছে প্লাস। আর সি এ যখন করবা তাহলে 2ca, তাহলে 3 2 30, 3 দুগুণে 60x। এটা সূত্র বাঙাইলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। এখান থেকে সরল করে আমি এইটাই পেলাম, এটাই হচ্ছে আমার নির্ণয় অধিবৃত্তের সমীকরণ 4x স্কোয়ার প্লাস 11y স্কোয়ার মাইনাস 24x মাইনাস 50x মাইনাস 225 = 0। এই হচ্ছে আমার প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দ্বয় 4,2, 8,2 এবং উৎকেন্দ্রিকতা 2। আচ্ছা, এটা দুটো উপকেন্দ্র দেওয়া আছে। উপকেন্দ্রের দুটোটার ভুজ হচ্ছে, একটার ভুজ হচ্ছে 4, একটার ভুজ হচ্ছে 8। কোটি কিন্তু সমান, এই যে কোটি কিন্তু সমান। উৎকেন্দ্রিকতা 2 দেয়া আছে, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক 4 2 এবং 8 2। যেহেতু উপকেন্দ্র দ্বয়ের কোটি সমান অর্থাৎ 2, অর্থাৎ কোটি 2, সেহেতু আর অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, এটা কিভাবে হয় আমি একটু হালকা চিত্রটা আঁকি, তোমরা একটু দেখো। 4 2 আর হচ্ছে 8 2, এটাকে যদি আমি 4 2 বলি, এটাকে যদি আমি 8 2 বলি, তাহলে একটা উপকেন্দ্র 4 2, একটা উপকেন্দ্র 8 2। আচ্ছা, এই হলো একটা উপকেন্দ্র, এই হলো একটা উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্র যেখানে, তাহলে এইখান দিয়ে উপবৃত্তটা এভাবে, অধিবৃত্তটা এভাবে যাবে, একটু একটু উপকেন্দ্র এখানে, আর একটা উপকেন্দ্র এখানে। দেখো, একটা হচ্ছে 4 2, একটা হচ্ছে 8 2। এই দুটো উপকেন্দ্র আমাদের দেওয়া আছে। তাহলে এই দুটো যোগ করলে এটা এটা হচ্ছে আরক্ষ। তাহলে আরক্ষটা কার সমান্তরাল হলো? আরক্ষটা কার সমান্তরাল হলো? এক্স অক্ষের সমান্তরাল। আরক্ষটা হয়ে গেছে এক্স অক্ষের সমান্তরাল। সেই জন্য আমি লিখছি, যেহেতু উপকেন্দ্র দ্বয়ের কোটি সমান, তাহলে এটা হচ্ছে 8 2 আর এটা হচ্ছে 4 2, দুই উপকেন্দ্র। তাহলে কোটি দুটো যেহেতু সমান, সুতরাং আর অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। তা আর অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হলে আমরা সেটা সূত্র বের করতে পারবো, অসুবিধা নেই, আমরা জানা আছে। তাহলে যেহেতু উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক 4 2 8 2 এবং যেহেতু উপকেন্দ্র দ্বয়ের কোটি সমান অর্থাৎ 2, সেহেতু আর অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। সুতরাং উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2a। হ্যাঁ, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এই, দুই জায়গার মাঝখানে দূরত্ব হচ্ছে 2a। 2a সমান হচ্ছে আমার এখানে কত, এই যে দেখো, এই জায়গার দূরত্ব, দুই উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এই আমরা যে সূত্র শিখছি, তাহলে 2a, অর্থাৎ কেন্দ্র থেকে, কেন্দ্রটা এখানে আছে, কেন্দ্রটা এখানে আছে, কেন্দ্র থেকে এই জায়গাটা এই জায়গাটা এই, তাহলে দূরত্ব 2a। তো এই দুটো বিন্দুর কোটি সমান, ভুজ ব্যাস কম, একটা ভুজ 4, একটা ভুজ 8। তাহলে 8 থেকে 4 বাদ দিলে সেটাই হয়ে যাবে দুই জায়গার মাঝখানে দূরত্ব। এই যে 8 থেকে 4 বাদ দিলাম, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে 8 আর এই জায়গাটা হচ্ছে 4, অর্থাৎ এই হচ্ছে 8 আর নিচের জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে 4। তাহলে মাঝখানের জায়গাটা হবে 8 - 4। তাহলে আর এটা সূত্র হচ্ছে 2a। তাহলে 2a সমান 8 - 4, তাহলে 4। তাহলে 2a, ই এর মান হচ্ছে আমাদের 2। তাহলে এখান থেকে a পেয়ে গেলাম 1, a পেয়ে গেলাম 1। আর স্কোয়ারের সূত্র হচ্ছে 1 + b² / a স্কোয়ার। সেখানে a এর মান বসাই দিলে স্কোয়ার মান পেয়ে আমরা ই এর মান হচ্ছে 2 আর তোমার a এর মান হচ্ছে 1, সেটা যদি আমি বসাই দিই, b² মান হচ্ছে 3। তাহলে a পাইলাম, b পাইলাম। যেহেতু উপকেন্দ্র দ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুই হলো অধিবৃত্তের কেন্দ্র, সেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক, হ্যাঁ, এখন
এই দুই উপকেন্দ্রের মাঝখানেই তো কেন্দ্র আছে। তাহলে এই 4 2 আর 8 2 এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? 4 + 8/2 আর 2 + 2/2, তার মানে হচ্ছে 6,2। তাহলে কেন্দ্রটা হচ্ছে 6,2, অর্থাৎ এই যে স্থানাঙ্কটা এটা হচ্ছে 6,2। এটাকে আমরা আলফা বিটা বলে থাকি আর কি। তাহলে কেন্দ্র হয়ে গেল আমাদের 6,2, কারণ উপকেন্দ্রের মাঝখানে বিন্দুটাই কেন্দ্র। তো যেহেতু কেন্দ্র আলফা বিটা ও এক্স অক্ষের সমান্তরাল অক্ষরেখা বিশিষ্ট অধিবৃত্তের সমীকরণ আমরা জানি, x - আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y - b হোল স্কয়ার b ইকুয়াল টু 1, সেহেতু নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। এখানে আলফা মানে হচ্ছে কেন্দ্রের ভুজ মানে 6, x - 6 হোল স্কয়ার, a স্কয়ার a হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার মাইনাস y - বিটা, বিটা মানে হচ্ছে কেন্দ্রের কোটি হচ্ছে 2, y - 2 হোল স্কয়ার, আর b স্কয়ার মানে হচ্ছে 3, তাহলে b স্কয়ার ইকুয়াল টু 3 বসাই দিলাম। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন, একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করা যার শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক 0, ±3, অসীম তটের সমীকরণ y = ±x। দেখো, শীর্ষবিন্দুর ভুজ শূন্য, কিন্তু এই যে ভুজ শূন্য, কোটি ±3, তার মানে এখানে সাধারণত আমরা যে সূত্র শিখেছি সেটা হচ্ছে কোটিটা শূন্য, এখানে ভুজটা শূন্য, সুতরাং ওই একটু ভিন্ন রকমের হবে, সেই জন্য লিখছি, মানে বিপরীত সূত্রটাই হবে। তাহলে আমার কি দেওয়া আছে? শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আর অসীম তটের সমীকরণ দেওয়া আছে। দেওয়া আছে শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক 0, ±3, যারা y অক্ষের উপর অবস্থিত। হ্যাঁ, ভুজ যেহেতু শূন্য, তাহলে y অক্ষের উপর অবস্থিত, সুতরাং অধিবৃত্তটির সমীকরণ হবে y² b² - x² + a² = 1। কেন? আমি একটু চিত্র এঁকে তোমাদের দেখাই। এখানে শীর্ষবিন্দু একটা হচ্ছে 0, 3, এটা হচ্ছে আমাদের 0, 3, আর একটা হচ্ছে 0, -3, আর একটা হচ্ছে 0, -3। তাহলে এই হচ্ছে একটা শীর্ষবিন্দু, এই হচ্ছে একটা শীর্ষবিন্দু। তাহলে তোমরা দেখো অধিবৃত্তের আর অক্ষ কিন্তু এখন এটা হচ্ছে আমাদের y অক্ষ, আর এটা হচ্ছে আমাদের x অক্ষ। তাহলে আর অক্ষ হচ্ছে এটা, তাহলে আর অক্ষ এখানে y অক্ষের উপরে আছে, এই যে সেই জন্য লিখছি। তা আর অক্ষ যদি y অক্ষের উপরে থাকে, তাহলে আর অক্ষ যদি y অক্ষের উপরে থাকে, তখনই তো অধিবৃত্তের সূত্রটা চেঞ্জ হয়ে যায়, তখনই তো x² আগে মাইনাস আসে, সেই জন্য লিখছি অধিবৃত্তের সমীকরণ হবে y² / b² - x² / a² = 1। কি বুঝতে পারছো নিশ্চয়ই, আশা করি। অর্থাৎ এখানে কেন্দ্রের ভুজটা শূন্য হওয়ার কারণে, কেন্দ্র না, শীর্ষবিন্দুর ভুজ শূন্য হওয়ার কারণে আমরা বলতে পারতেছি যে আর অক্ষটা হচ্ছে y অক্ষের উপরে। সেই ক্ষেত্রে অধিবৃত্তের সমীকরণ y² / b² - x² / a² = 1। এবং এর অসীম তট দুটির সমীকরণ, অসীম তটের সমীকরণ সবসময় y = ±b/a * x। এখানে একটা x বাদ দিয়েছে, এখানে একটা x বাদ দিয়েছে। অসীম তট দুটির সমীকরণ y = ±b/a * x, y = ±b/a * x। এটা হচ্ছে আমার অসীম তটের সমীকরণ। অসীম তটের সমীকরণ এত, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0, ±b, এই সূত্র মোতাবেক 0, ±b। তাহলে দেখো একটু, আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানি 0, ±3, আর সূত্র জানি 0, ±b। তাহলে অবশ্যই 0, ±b আর 0, ±3 একই জিনিস হবে। তার মানে +-b = +-3, তার মানে b² = 9, b² হলো 9 হলে b = 3। আর এখানে দেখো, অসীম তটের সমীকরণ ছিল আমাদের y = ±b/a * x, অর্থাৎ x এর সহগ হচ্ছে ±b/a। আর তারা অসীম তটের সমীকরণ দিয়েছে কি? তারা অসীম তটের সমীকরণ দিয়েছে y = ±x, ±x, এই যে অসীম তটের সমীকরণ y = ±x। তাহলে x এর সহগ হচ্ছে 1, এই যে +-1, x এর সহগ হচ্ছে +-1, এই যে খেয়াল করে দেখো, অর্থাৎ x এর সাথে সহগ হচ্ছে +-1। তাহলে অসীম তটের সমীকরণ সূত্র থেকে আমরা জানি y = +-b/a * x, তার মানে x এর সহগটাই হচ্ছে +-b/a, আর দেওয়া আছে অসীম তটের সমীকরণ y = +-x, তার মানে এই x এর সহগ হচ্ছে +-1।
তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস ওয়ান সমান প্লাস মাইনাস বি বাই এ, প্লাস মাইনাস ওয়ান সমান প্লাস মাইনাস বি বাই এ। সেই জন্য লিখেছি প্লাস মাইনাস ওয়ান সমান প্লাস মাইনাস বি বাই এ। এই যে যেহেতু ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ইন্টু এক্স, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাসের মধ্যে তুলনা করছি আর কি। তাহলে এখানে বি স্কোয়ার বর্গ করলে বি স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 9, তাহলে এর মান হচ্ছে 3, তাহলে এর মান হচ্ছে 3, তাহলে এর মান 3 পাইলাম, বি এর মানও 3 পেলাম। তাহলে সমীকরণ অধিবৃত্তের ওয়াই স্কোয়ার বাই 9 মাইনাস এক্স স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 9। এটাই আমার নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। গেল 4 নম্বর প্রশ্ন। এবার 5 নম্বর, এক্স স্কোয়ার বাই মাইনাস 144 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 169 ইকুয়াল টু 1 অধিবৃত্তের উপরস্থ 12,0 13,65 বাই 12 মাইনাস 13,65 বাই 12 মাইনাস 12,0 মাইনাস 13, মাইনাস 60 বাই 12 ও 13, মাইনাস 60 বাই 12 বিন্দুগুলোর পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এখানে অনেকগুলো বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক, এটা তোমাদের শিখন ফলে আছে, সেই জন্য আমি অঙ্কটা দেখাচ্ছি। তার মানে এখানে কয়েকটা বিন্দু দিয়েছে, সেই বিন্দুগুলোর পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো অধিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই স্কোয়ার, আমরা অধিবৃত্তের সমীকরণ লিখলাম এক্স স্কোয়ার বাই 144 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 169 ইকুয়াল টু 0। এক নং সমীকরণ, এটা 1 নম্বর। 1 নং সমীকরণকে অধিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 144, বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 169, তাহলে এর মান 12, বি এর মান 13। আমরা জানি এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1 অধিবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু পি এক্স ওয়াই এর পরামিতিক স্থানাঙ্ক। গত ক্লাসে আমি এটা দেখেছি যে কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, তার পরামিতিক স্থানাঙ্ক যদি এ সেক থিটা বি ট্যান থিটা হয়, সেখানে থিটার মান হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই বি, যেখানে এত হলো থিটাটাই হচ্ছে পি বিন্দুর উৎকেন্দ্রিক কোণ। অর্থাৎ আমি গত ক্লাসে এই সূত্রটা নিয়ে আলোচনা করছি যে পি বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক, পি যদি এক্স ওয়াই হয় তার পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে এ সেক থিটা কমা বি ট্যান থিটা। আচ্ছা, এখন দেখো 12,0 বিন্দুটি কোথায় আছে? 12,0 বিন্দুটি এক্স অক্ষের ধনাত্মক অংশে, অর্থাৎ এক্স অক্ষের ডান দিকে আছে। এই যে এখানে 12,0, তাহলে 12,0 যদি এখানে থাকে তাহলে তো থিটা এখানে 0ই হবে, মানে ওয়াই এর মান তখন 0। এখানে 12,0 ওয়াই এর মান এখানে 0, সুতরাং থিটা এগুলো ট্যান ইনভার্স ওয়াই বাই বি, ট্যান ইনভার্স ওয়াই বাই বি। ওয়াই মানে হচ্ছে 0, বি আর বি মানে হচ্ছে কত? বি মানে হচ্ছে 13, তাহলে ট্যান ইনভার্স 0। এখন ট্যান ইনভার্স 0 মান আমি 0 ডিগ্রি লিখেছি। কেন 0 লিখেছি? কারণ বিন্দুটা ওয়াই অক্ষের ডান দিকে এক্স অক্ষের উপরে, তাহলে থিটা 0ই হবে। বিন্দু যদি এদিকে থাকতো তখন কিন্তু থিটা 180 ডিগ্রি হতো, বিন্দু আছে এদিকে, সেই জন্য থিটা 0 ডিগ্রি। আর সুতরাং 12,0 বিন্দুটির পরামিতিক স্থানাঙ্ক 12 সেক থিটা কমা এর মান হচ্ছে এ সেক থিটা, এ মানে কত? এ মানে 12 সেক থিটা, বি ট্যান থিটা, বি মানে কত? 13 ট্যান থিটা, যেখানে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। পরবর্তীটাতে যাচ্ছি, তাহলে 12,0 বিন্দুটা বের করে ফেললাম। এবার হচ্ছে 13,65 বাই 12। দেখো 13,65 বাই 12 বিন্দুটি প্রথম চতুর্ভাগে আছে, রাইট? অবশ্যই প্রথম চতুর্ভাগে আছে, অর্থাৎ এইখানে ধরো বিন্দুটা আছে, এইখানে বিন্দুটা আছে, তাহলে তখন থিটা সূক্ষ্মকোণ হবে, এই থিটা হবে সূক্ষ্মকোণ। 13,12 এখানে আছে, এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত, প্রধান থিটা সূক্ষ্মকোণ। তাহলে থিটা মানে ট্যান ইনভার্স ওয়াই বাই বি, তো ওয়াই মানে 65 বাই 12 আর বি মানে হচ্ছে 13, তাহলে ট্যান ইনভার্স 5 বাই 12। এখন ট্যান ইনভার্স 5 বাই 12 এর মান বের করব, এটা সূক্ষ্মকোণ নিতে হবে কারণ প্রথম চতুর্ভাগে আছে, সেই জন্য আমি ক্যালকুলেটর ব্যবহার করি, এটার মান বের করছি 22.62 ডিগ্রি প্রায়। সুতরাং এই যে বিন্দুটির, এখানে হবে বিন্দুটির পরামিতিক স্থানাঙ্ক, বিন্দুটির পরামিতিক স্থানাঙ্ক 12 সেক থিটা, এ মানে 12, বি মানে 13 ট্যান থিটা, যেখানে থিটা মান 22.62 ডিগ্রি। এরপরে আসো -12,0 বিন্দু, এই বিন্দুটি এক্স অক্ষের ঋণাত্মক অংশে অবস্থিত। হ্যাঁ, -12,0, এই যে দেখো তোমরা -12,0 এই পাশে আছে, তাহলে থিটাই দিকে, তাহলে থিটা তখন 180 ডিগ্রি হয়ে যাবে, এই যে তখন এদিকে চলে যাবে। -12,0 এখানে এক্স অক্ষের বাম, ওয়াই অক্ষের বামে, তাহলে -12, বিন্দুটি এক্স অক্ষের ঋণাত্মক অংশে অবস্থিত, যেখানে ওয়াই এর মান হচ্ছে 0 ডিগ্রি, তাহলে অবশ্যই 0 ডিগ্রি, কোটি 0। থিটা এগুলো ট্যান ইনভার্স ওয়াই বাই বি, ওয়াই মানে 0, বি মানে 13, তাহলে ট্যান ইনভার্স 0। এখন এই ট্যান ইনভার্স 0 মান এখানে আমরা 180 ডিগ্রি লিখেছি, কারণ হচ্ছে এটা ওয়াই অক্ষের বামে আছে, এক্স অক্ষের উপরে। তার আগের অঙ্কটাতে মানে একই, প্রথম অঙ্কটাতে ডান পাশে ছিল বিধায় আমরা ট্যান ইনভার্স 0 মান 0 ডিগ্রি লিখেছি, আর এখানে ট্যান ইনভার্স 0 মান লিখেছি 180 ডিগ্রি। কারণ কি?
এটা ওয়াই অক্ষের বামে আছে, এক্স অক্ষের উপরে ওয়াই অক্ষের বামে আছে, এক্স অক্ষের উপরেই আছে, ওয়াই অক্ষের বামে আছে, সেই জন্য থিটা হবে 180°। সুতরাং -12,0 বিন্দুটির পরামিতি স্থানাঙ্ক, এই যে এ এর মান 12 sec থিটা, বি এর মান 13 tan থিটা, থিটার মান হচ্ছে 180°। এরপরে আসো -13,65/12, এই বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে থাকলে কি হয়, এই দ্বিতীয় চতুর্ভাগে যদি থাকে তাহলে থিটা 90 এর বড় হবে, 180 এর ছোট হবে, 90 এর বড় হবে, 180 এর ছোট হবে। সেই জন্য আমরা এই যে tan ইনভার্স -5/12 এর মানটা আমরা দ্বিতীয় 100, এই যে 90 এর বড় 180 এর মধ্যে বের করার চেষ্টা করেছি। অর্থাৎ এই যে tan ইনভার্স -5/12 এর মান ওই যে 180 এর চেয়ে কম, তাহলে আমি লিখেছি কত, এই যে এখানে অবশ্যই আরেকটা লাইন লিখতে হয়, মাইনাস দিয়ে লেখা যায় tan ইনভার্স 5/12। তো সেই দিকে আর আমি যাই নাই, আমি সূক্ষ্মকোণের স্থূলকোণের মধ্যে থাকার চেষ্টা করেছি ওইভাবে। আর -13,65/12 বিন্দুর পরামিতি স্থানাঙ্ক আমরা এখন লিখে ফেললাম, এই যে 12 sec থিটা বা 13 tan থিটা, থিটা মান হচ্ছে 157.38°। এরপরে আসো -13,65/12, এইটা তো তৃতীয় চতুর্ভাগে, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে থাকলে থিটা কত হবে, এটা 180 বড় হবে। সেই জন্য দেখো এই যে এখানে সূত্র বসাই দিয়ে এটা পাইলাম, এটাকে 180 বড়র মাধ্যমে বাইর করা, 180° প্লাস থিটা, অর্থাৎ tan ইনভার্স 5/12, এটা 180, থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ, সেই জন্য আমি পাই প্লাস থিটাও লিখতে পারি, পাই প্লাস থিটা মানে 180 প্লাস থিটা, এটার মাধ্যমে বের করেছি। অর্থাৎ 180 বড় হয়েছে 202.62°। সুতরাং -13,65/12 বিন্দুর পরামিতি স্থানাঙ্ক 12 sec থিটা, 13 tan থিটা, থিটার মান হচ্ছে 202.62°। আরেকটা বিন্দু হচ্ছে -13,65/12, এই বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে। হ্যাঁ, এটা চতুর্থ চতুর্ভাগে, একটা এক্স হচ্ছে প্লাস, ওয়াই হচ্ছে মাইনাস, তার মানে এইখানে বিন্দুটি আছে। তাহলে তখন থিটা হবে 270 বড়, 180 কম, 260 কম। তা আমরা এটাকে এই tan ইনভার্স -5/12কে ওই 360 চাইতে একটু কমে বাইর করে লিখে বলছি। আসলে tan ইনভার্স 5/12 এর মান সূক্ষ্মকোণ যদি নেই তাহলে 22.62°। যেহেতু আমি এটা ফোর্থ কোয়াড্রেন্টে বের করবো, তাহলে 360 থেকে একটু কম, তাহলে 360 - 22.62° সমান সমান 337.38°। সুতরাং -13,65/12 বিন্দুটির পরামিতি স্থানাঙ্ক হচ্ছে 12 sec থিটা, 13 tan থিটা, যেখানে থিটার মান 337.38°। আমি আসলে বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন জায়গায় অবস্থিত বিন্দুর পরামিতি স্থানাঙ্ক বের করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে আমি এখানেই শেষ করব। তোমরা কোনো সমস্যা থাকলে পরে আমার সাথে কথা বলবে। আজকে তোমাদেরকে এখানেই শেষ করছি। তো ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।